সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি ঋতু পরিবর্তনজনিত মেডিসিন সমস্যা ও প্রতিকার। সুপ্রিয় দর্শক, ঋতু পরিবর্তনজনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ। ডক্টর গোলাম ফারুক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তো আমরা আলোচনা শুরু করি। ডক্টর গোলাম ফারুক, আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাইব যে ঋতু পরিবর্তনজনিত এই সময়ে এখন অনেকটা গরমের শেষ, শীত আসি করছে, ঠিক এই সময়টাতে কি ধরনের রোগ বালাই বা কি ধরনের অসুখ বিসুখ আমাদের হতে পারে? আমাদের শীতকাল যখন আসে তখন আবহাওয়াতে যে পরিবর্তনটা হয়, আবহাওয়া শুষ্ক থাকে, একটু ঠান্ডা পড়ে, এরপরে সূর্যের আলো কমে যায়, দিনের সময়টা কমে আসে, রাতটা বেড়ে যায়, আবহাওয়াতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং সর্বশেষ ডাস্ট, অ্যালার্জিক যেসব সমস্যা থাকে, অ্যালার্জিক যেসব সাবস্টেন্স বা ধুলাবালি সেগুলির পরিমাণ বাতাসে বেশি থাকে এবং রোগ জীবাণু যেগুলি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সেগুলির পরিমাণে কিন্তু আবহাওয়াতে পরিমাণটা অনেক বেশি যায় এবং আবহাওয়াতে বেশি বাড়ায়। তাহলে এই সবগুলির এফেক্ট কি হয়, আলটিমেটলি আমরা যারা মানুষের শরীরের উপরে একটা প্রভাব পড়ে। দ্বিতীয়ত, আমাদের যে রোগ বালাই যেগুলি আমাদের হয় ডিজিজ, সেই ডিজিজের প্যাটার্ন একটু চেঞ্জ হয়, আগে যেরকম থাকে সেটা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, ইকো চেঞ্জ, ইকো বলতে আমরা বলি এই যে গাছপালা, প্রাণী জগৎ, তাদের উপরে কিন্তু এফেক্ট হয় এই শীতকালের। তাহলে সেই জিনিসগুলি হিউম্যান বডিতে কী এফেক্ট হয়, আমরা যেটা বলি আমাদের হিউম্যান বডিতে অনেকগুলি সিস্টেম আছে এবং প্রতিটাই সিস্টেমেই কিন্তু কিছু না কিছু এফেক্টেড হয়। যেমন আমরা প্রথমেই যেটা হয়, যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেম, এটা দিয়েই আমরা বাতাসটা নিই, সুতরাং বাতাসের যে কোনো সমস্যার জন্য আমাদের এই সিস্টেমটাই প্রথমেই বেশি এফেক্টেড হয়। তাহলে এটা সব ধরনের, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, সব ধরনের মানুষই কিন্তু কিছু না কিছু এটা দিয়ে আমাদের এটার এফেক্টেড হয় এবং সবচেয়ে বেশি হয় যারা আগের থেকে কোনো ডিজিজ আছে, যাদের আগের থেকে কোনো রোগ যাদের আছে তাদের আরও একটু বেশি হয় এবং তাদের ডিজিজটা বেড়ে যায় অথবা নতুন করে আরও কোনো ডিজিজ তাদের হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি প্রথমে বলি আমাদের রেসপিরেটরি সিস্টেম, যেটা শ্বাসতন্ত্র যেটা, তাহলে সেখানে কি হয়, প্রথমেই আমরা যেগুলি হয় কমন কোল্ড, তারপরে হয় আমাদের ইনফ্লুয়েঞ্জা, আমরা যেটা সাধারণত ফ্লু বলি। তাহলে কমন কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জা দুইটার মধ্যে মনে হয় যে একই শব্দ, আসলে কিন্তু তা না। কমন কোল্ড হলো এটা কি, এটা হলো অল্প অল্প জ্বর হবে, এটা খুব বেশি সিরিয়াস না, সামান্য একটু, হয়তো একটু হালকা গায়ে ব্যথা থাকবে, নাকে একটু পানি থাকতে পারে, নাও থাকতে পারে, হয়তো একদিন থাকতে পারে, নাকটা বন্ধ বন্ধ থাকবে, গায়ে সামান্য একটু ব্যথা হবে, শরীরটা একটু ম্যাজম্যাজ করবে, মাংসপেশিতে একটু ব্যথা হবে, জাস্ট এটা 1 দিন বা 2 দিন অথবা 3 দিনের মধ্যে, এরপরে সর্বোচ্চ 7 দিনের মধ্যে কিন্তু সেরে যাবে। রুগী কিন্তু অতটা ডাক্তারের কাছে নাও যেতে পারে, যেহেতু এটা খুব বেশি সমস্যা করে না। এটাকে আমরা বলি কমন কোল্ড। তাহলে ফ্লু কোনটা? ফ্লুতে হবে এটা, এই কমন কোল্ড যেটাকে আমরা বলি, এটার আরও একটু সিভিয়ার টাইপ, আর একটু বেশি পরিমাণ হবে। প্রথমে এই জ্বর উঠবে 103-4 ডিগ্রি ফারেনহাইট, এরকম জ্বর উঠে যাবে, সাথে তীব্র মাথা ব্যথা, হাঁচি, কাশি আমরা যেগুলিকে বলি, গলা ব্যথা হবে, মাসেল পেইন হবে, জয়েন্ট পেইন হবে, হেডেক হবে। তারপর এই সমস্যাগুলি তীব্রভাবে দেখা দিবে, সেটাকে আমরা বলি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই ইনফ্লুয়েঞ্জা কি, এটা এক ধরনের ভাইরাস। কমন কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জা দুইটাই কিন্তু ভাইরাসজনিত রোগ। সুতরাং এখানে সবসময় কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি না, আমরা একটা নর্মাল একটা চিকিৎসা দিই। কি, আমরা জ্বরের জন্য তাকে একটা প্যারাসিটামল এই জাতীয় ওষুধ দিই, সেটা বডির ওয়েটের সাথে একটু পরিবর্তন হবে, কম আর বেশি সেটা। তারপরে নাকে একটু কনজেশন থাকে, নাক থেকে একটু পানি পড়ে বা হাঁচি হয়, সেটার জন্য আমরা একটু অ্যান্টিহিস্টামিন দিই। আর পেশেন্টকে কী বলি আমরা, যে প্রচুর পরিমাণে পানি খান, আমাদের বডির 70% হলো পানি। সেই ক্ষেত্রে আমরা নর্মালি পানি একটু বেশি পরিমাণ খাওয়া উচিত এবং যখন জ্বর হবে বা তখন আরও বেশি পরিমাণ পানি আমাদের বডিতে ডিহাইড্রেশন হয়, পানি কমে যায়, সেই জন্য আমরা চেষ্টা করি তখন আরও বেশি করে পানি খাবার। আমরা রুগীদেরকে অ্যাডভাইস দিই যে খাওয়ার স্যালাইন খাবেন,
ডাবের পানি খান, লেবু শরবত খান, তরল জাতীয় জিনিসগুলি বারবার করে বেশি বেশি করে খাওয়ার জন্য আমরা অ্যাডভাইস দিই, যেন শরীরের পানি শূন্যতা না থাকে। একটা মানুষ কিন্তু পানি শূন্যতা হলে যতটা এফেক্টেড হবে, খাওয়া না খেলে কিন্তু অতটা এফেক্টেড হবে না। হয়তো একটু দুর্বল লাগবে, কিন্তু অনেক দিন না খেলেও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে। কিন্তু 2 দিন বা 3 দিন যদি পানি না খায়, তাহলে কী হবে, তার কিডনি শাটডাউন হবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, অন্যান্য সিস্টেমগুলি তার এফেক্টেড হবে। এই জন্য আমরা বলি প্রথমেই আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, এই পানির মধ্যে এই জিনিসগুলি বেশি বেশি করে খাবেন। আর এইটা না হওয়ার জন্য আমরা কিছু প্রিভেন্টিভ থেরাপি আছে। তাহলে প্রিভেন্টিভ থেরাপি কি? আমরা এই ধরনের রোগী যারা থাকবে তাদের দ্বারের কাছে যাওয়ার জন্য একটু নিষেধ করি, অথবা 3 মিটার দূরে যেন থাকে, তাদের কাছাকাছি যেন না যায়, তাদের ব্যবহার্য জিনিস যেগুলি আছে সেগুলি যেন আমরা ব্যবহার না করি। তারপরে হলো তাদের কাছে যাওয়ার আগে আমরা মাস্ক ব্যবহার করা উচিত, মাস্ক যেন ব্যবহার করি আমরা। এই জিনিসগুলি আমরা যদি মানি, তাহলে হবে কি, আমরা ওই রোগ থেকে অন্তত কিছুটা হলেও বেঁচে থাকতে পারবো। আরেকটা হলো, যাদের এরকম খুব ঘন ঘন ইনফ্লুয়েঞ্জা হয় বা এরকম ভাইরাস জ্বর হয়, তাদেরকে আমরা কিন্তু ভ্যাকসিন নিতে বলি, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলি যদি নেয় তারা, তাহলে হবে কি, আগে যদি তার মাসে 2 বার বা 3 বার হতো, এখন হবে হয়তো 2 মাসে বা 3 মাসে 1 বার, এবং তার পরিমাণটা বা ইনসিডেন্সটা অনেক পরিমাণে কমে যাবে এবং সিভিয়ারিটিও কিন্তু অনেক কমে যাবে। তার আমরা বললাম শুধু কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, এছাড়া আর কি কি হবে? আমাদের নাক থেকে শুরু করে, যেমন আমাদের টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, লেরিনজাইটিস, নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্টে যতটা জায়গা আছে, যে কোনো জায়গায় কিন্তু আমাদের এফেক্টেড হতে পারে। যেমন নিউমোনিয়া আমাদের হবে ব্যাকটেরিয়া দিয়ে হবে। যখন কোনো ভাইরাল ইনফেকশন হয়, তখন সাধারণত বডির ইমিউনিটি কিন্তু, বা বডির যে একটা রোগ প্রতিরোধ শক্তি, সেটা কিন্তু কমে যায়। তারপরেই তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যেসব রোগী আগের থেকে বডি তার ইমিউনিটি কম, যেমন ডায়াবেটিসের রোগী, স্টেরয়েড পায়, কিডনি রোগী, লিভারের রোগী, ক্রনিক লিভার ডিজিজ, কিডনির নষ্ট হয়ে গেছে বা ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের যারা ক্যান্সারের ওষুধ পায়, যাদের ক্যান্সার আছে, এই ধরনের রোগী কি, তাহলে হয় কি, ওদের বডি ইমিউনিটি আগের থেকে কম থাকে, যার জন্য ওরা এই ডিজিজগুলিতে খুব বেশি এফেক্টেড হয়, বারবার এফেক্টেড হয়, এবং যখন এফেক্টেড হয় এটা খুব তীব্র পরিমাণে হয়। জি, আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়। সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম হাফসা, আমি রংপুর থেকে বলছি এবং আমার বয়স 20 বছর। জি, বলুন। আমার প্রস্রাবে ইনফেকশন থাকার জন্য আমি ওষুধ খেয়েছি, কিন্তু এগুলো কমতেছে না। আর এর ফলে কি আমার শরীর থেকে যে জামা কাপড় গুলো পরি সব বাদামি কালার হয়ে যায়। এটা কি ধরনের সমস্যা? আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। জি, খুব ঘন ঘন প্রস্রাব হয়। জি, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আপনি কি কোনো প্রশ্ন করতে চাইবেন? এখন ওনার যে ইউরিন ইনফেকশন বলছে, খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটির নাম? আগে, হ্যাঁ, জি, সেই ওষুধটির নাম কি আমাদেরকে জানাতে পারবেন? জি, আপনি যে ওষুধটি খেয়েছেন? সেফোটিল এন্ড হচ্ছে ইউকল। ইউকল এবং ইউকল, ক্যান্ডিবায়োটিক, সেফোটিল। সেফোটিল। জি, আর কিছু তাহলে জানতে চাইবেন? ওনার আগে দেখতে হবে যে ওনার ডায়াবেটিস আছে কিনা, বা আমরা যেই না না, কন্ডিশন, ডায়াবেটিস নেই আমার। ডায়াবেটিস নেই? ডায়াবেটিস নাই, এরপরে হয়তো প্রস্রাবের রাস্তায় কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অনেক সময় থাকতে পারে, জি, সেগুলির জন্য সুপ্রিয় কিন্তু দর্শক, আপনি যুক্ত থাকুন, পরামর্শ শুনুন। আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করি, আমাদের কিন্তু অনেক ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সুতরাং উনি যে অ্যান্টিবায়োটিকটা নিলেন, সেটা আদৌ ওনার কাজ করবে কিনা, আমরা যদি ইউরিন কালচার না করে কোন অ্যান্টিবায়োটিকটা ওনার কাজ করবে, এবং সেই হিসাবে যদি ডোজটা অ্যান্টিবায়োটিকটা না দিই, তাহলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে ওনার জন্য সেক্ষেত্রে ইউরিন ওনার কালচার। ইউরিন কালচারটা অবশ্যই করতে হবে, করার পরে যে অ্যান্টিবায়োটিকটা ওনার জন্য সুইটেবল, যেটা কাজ হবে, সেটাই কিন্তু অ্যাডিকুয়েট ডোজে, অ্যাডিকুয়েট ডিউরেশনে দিতে হবে। তারপরে হয়তো উনি এছাড়াও ফলটা আর পাবেন। কোনো রেমেডি, কোনো পানি খাওয়ার বা আর পানি অবশ্যই আমরা টয়লেট যেটা বলি, হাইজিন যেটা আমরা প্রতিদিন বলি। আমাদের 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। আর যখন জ্বর হবে বা ডিহাইড্রেশন হবে, বমি হবে, তখন তো পরিমাণ আরও বেশি খাওয়া লাগবে। ইউজুয়ালি আমাদের 8 থেকে 10 গ্লাস পানি প্রতিদিন খাওয়া লাগবে 24 আওয়ার্স, 24 ঘন্টায়। জি, জি, ধন্যবাদ। এরপরেও যদি উনি হয়তো কোনো নেফ্রোলজিস্টের সাথে দেখা করতে পারেন, ওনার কাছাকাছি যারা আছেন, যে কোনো একজনের সাথে যোগাযোগ করলে, কারণ ইউরিন ইনফেকশন যদি অনেক দিন থাকে, সেটা আলটিমেটলি তার কিডনির সমস্যা হতে পারে। কারণ কিডনি যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। জি, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। জি, আপনি ঋতু পরিবর্তন জনিত রোগ। তারপর আমরা যেটা বললাম, আমরা রেসপিরেটরি ট্র্যাক্টর বললাম। এখন আমরা যদি কার্ডিওভাস্কুলার বলি, আমাদের হার্টের কি সমস্যা হয় ঋতু পরিবর্তনের জন্য, দেখা যায় যেই পেশেন্টের আগে থেকে তার মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, তাদের দেখা যায় যে ওই মায়োকার্ডিয়াল ইনফেকশন কিন্তু আবার পুনরায় অ্যাটাক হতে পারে।
এবং তার অ্যানজাইনাল পেইন বাড়তে পারে, তার হার্টের রেট ইরেগুলার হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, তারপরে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এরপরে এই ধরনের রোগগুলি কিন্তু এই শীতকালে কিন্তু বেড়ে যায়। তাহলে এটার মূল কারণ কি? শীতকালে আমরা ঠান্ডার জন্য অনেকে কিন্তু পানি কম খাই বা আমাদের ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার জন্য আমাদের ব্লাড ভলিউমটা কমে যায়, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়, যার জন্য এই রোগগুলি বেশি হয়। তো সুতরাং এই ধরনের রোগী যারা আছে তারা আগে থেকে তাদের যারা ওনাদেরকে চিকিৎসা করছেন বা উনি যার আন্ডারে আছেন সেই ডাক্তারের সাথে আগেই যোগাযোগ করা উচিত, করে উনি এই শীতকালে উনি কী রেমেডি নেবেন বা কীভাবে চলবেন, কীভাবে ওনার লাইফস্টাইলটা চেঞ্জ করবেন সেই জিনিসটাও অ্যাডভাইস নিয়ে নেবেন। জি এরপরে সিস্টেম আমরা যেটা বললাম, আমাদের যে সিস্টেম দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, খাই, আমাদের বডি নিউট্রিশন হয়, তাহলে সেটাতে কি হয়? সেটাও অনেক ধরনের, যেমন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া হয়। কেন ডায়রিয়া হয়? তারপর আমাদের ডিসেন্ট্রি হয়, কারণ এই সময়টাই শীতকাল সময়টা আমরা একটু সুযোগ পাই, আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই। তাহলে যখনই কোনো জায়গায় আমরা যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই আমরা, তাহলে আমাদের খাওয়া দাওয়ার চেঞ্জ হয়ে যায়, ফুড হ্যাবিট চেঞ্জ হয়, আমরা হোটেলে খাই, অনিরাপদ পানি খাই, খাওয়া দাওয়া খাই, এগুলি থেকে দেখা যায় যে আমাদের পানিবাহিত রোগ যেগুলি, সেই রোগগুলি হওয়ার সম্ভাবনা পরিমাণ অনেক বেড়ে যায়। তো এটার প্রথমেই হলো যেটা আমাদের ফুড পয়জনিং বা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া যেটা আমরা বলি, ডায়রিয়া হয়। তারপর হয় ডিসেন্ট্রি, এর মধ্যে অ্যামিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই সবগুলি কিন্তু খাওয়া দাওয়ার কারণে হয়। আরেকটা ইম্পর্টেন্ট যেটা টাইফয়েড ফিভার, এটা কিন্তু এই যে খাওয়া দাওয়া অথবা পানির মাধ্যমে আমাদের বডিতে ঢোকার পরে সেখান থেকে রোগটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যায় বা দেখা দেয়। এরপরে আমরা যেটা বলি ফিক অরাল রুটে যেটা আমাদের জন্ডিস যেটা হয়, ভাইরাল হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস এ, তারপরে এ এবং ই, এই দুইটা কিন্তু আমাদের এই খাওয়ার মাধ্যমে, পানির মাধ্যমে শরীরে যায় এবং সেটা আমাদের লিভার এফেক্টেড হয়, সারা শরীর আমাদের এফেক্টেড হয়। তাহলে আমরা এই গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং আরও কিছু কিছু রোগ আছে যেগুলি আমাদের কিন্তু এই কয়েকগুলি আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমরা যদি মাস্কুলোস্কেলেটাল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমরা সবাই বলি যে শীতকালে আমাদের যাদের বাতের সমস্যা আছে, যাদের জয়েন্ট পেইন আছে, গিরা ব্যথা আছে বা আগে থেকে তার সমস্যা আছে, এই রোগগুলি কিন্তু দেখা যায় যে শীতকালে এই রোগগুলির পরিমাণ বেড়ে যায়, যেমন অস্টিও আর্থ্রাইটিস, তারপর আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে আদার্স। এরপরে আছে আমরা আরও কিছু কিছু ডিজিজ আছে যেগুলি কিন্তু এই রোগগুলির পরিমাণ শীতকালে অনেক বেশি দেখা দেয় এবং বেশি পরিমাণে বেড়ে যায়। তারপরে আমরা যদি বলি নার্ভাস সিস্টেম, আমাদের যেটা মেইন সিস্টেম, এই নার্ভাস সিস্টেমও কিন্তু আমাদের অনেকগুলি ডিজিজ আছে। আমরা আগেও শুনতাম আমাদের রিলেটিভ বা আমাদের বাপ দাদারা বলতেন, কি বলতেন, যে শীতকাল আসলে মানসিক রোগগুলি কিন্তু বেড়ে যায়। আসলে কিন্তু ঠিক, এই শীতকালে কিন্তু দেখা যায় যে সিজনাল এফেক্টেড ডিসঅর্ডার, জি এই বাইপোলার ধরনের এই ডিসঅর্ডার, প্রবণতাটা আসলে হওয়ার কারণ কি? আমাদের দেশে একটি এটা কথাই হলো প্রচলিত আছে যে হ্যাঁ, আসলে কিন্তু এটা ঠিক। কেন? যে কিছু হরমোনাল চেঞ্জ হয় শীতকাল যখন আসে, ঠান্ডার সিজন আসে, তখন আমাদের ব্রেনের যে হরমোনগুলি রিলিজ হয়, সিরোটোনিন, আদার ডোপামিন, এই হরমোনাল ইমব্যালেন্সগুলি কিন্তু বেড়ে যায়, যার জন্য এই রোগগুলির প্রকোপ শীতকালে বেশি হয়। ডিপ্রেসিভ, দেখা যায় আমরা শীতকালে ডিপ্রেশনে ভুগি, এই রোগগুলি কিন্তু সবগুলি শীতকালে হয়, সিজোফ্রেনিয়া। তাহলে এর ছাড়াও আমাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের নার্ভের এফেক্টেড আছে, ওদের দেখা যায় যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এইটাও কিন্তু শীতকালে বেশি হয়। কেন? শীতকালে আমাদের খাওয়া দাওয়ার ঠিকমতো হয় না, অনেকে আবার বেশি পরিমাণে খায়, ডায়াবেটিস কন্ট্রোল হয় না। অনেকে বলে যে শীতকালে খাওয়া দাওয়া খুব আরাম, যার জন্য আমাদের খাওয়া দাওয়ার পরিমাণ বেশি বেড়ে যায়। তখন এইগুলিতে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, এই ডিজিজগুলি কিন্তু শীতকালে বেশি হয়। এরপরে আমরা যদি ধরি আমাদের লিভার, তাহলে আমরা যেটা বললাম, আগে বললাম যে আমাদের হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম, এখানে কি হয়? এখানে আমরা এই যে বললাম অনিরাপদ খাওয়া, অনিরাপদ পানি, এগুলি ইউজ করার জন্য আমাদের এই যে ভাইরাল হেপাটাইটিস বা লিভারের এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আমরা যে কোনো মুহূর্তে এফেক্টেড হতে পারি এবং এগুলি আমাদের খুব তীব্র আকার ধারণ করতে পারে। এরপরে আরও সিস্টেম আমরা যেমন বাচ্চাদের বলি, এই বাচ্চারা কিন্তু শীতকালে খুব বেশি এফেক্টেড হয়। কেন? বাচ্চাদের বডি ইমিউনিটি কিন্তু কম থাকে। সো আপ টু 15 ইয়ার্স, 15 বছর বয়স পর্যন্ত কিন্তু ইমিউনিটি ফুল গ্রো করে না, পুরোপুরি ডেভেলপড হয় না, বলে তাদের এই 15 বছরের নিচে বাচ্চারাই কিন্তু বেশি এফেক্টেড হয়। জি আমরা আবার আসবো আলোচনায়। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বাচ্চাটা হচ্ছে, ওটা নাকি হাঁপানি বলতেছে, ওরা হাঁপানি বলতেছে যে অনেক চিকিৎসা করাইছি, ওকে ফেলানো দিচ্ছি, দুই সপ্তাহে 2বার, আর এসমাসলতা দিচ্ছি, খাঁসিটা বেড়ে গেলে, আর ফ্লো ভ্যাকসিনটা দিচ্ছি ওই চট্টগ্রামে সার্ভিউ আছে না, সার্ভিস রেজাল্ট দিচ্ছি।
তো ওর এখনো জ্বরটা কিছুদিন পর পর আছে, হাসিটা বেড়ে যাবে। জি, আপনার বাচ্চার বয়সটি উল্লেখ করবেন? হ্যাঁ, আপনার বাচ্চার বয়সটি একটু উল্লেখ করুন। 8 মাস 1 মাস। 8 বছর 1 আর মাস। ওর রক্তের গ্রুপ বি ও নেগেটিভ। 1 মাস। হ্যালো। জি, আপনি যুক্ত তো থাকুন আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা জি, রাখলাম। ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনার বাচ্চা 8 বছর 1 মাস এবং দীর্ঘদিন ধরেই উনি বাচ্চাটি হাঁপানিতে আক্রান্ত, খুব সম্ভবত অ্যালার্জিক অ্যালার্জিক ইয়ে। সমস্যা জি, আমরা এই যেটা জন্য উনার জন্য কি পরামর্শ আমরা থাকবে? এই যে শ্বাসতন্ত্রের দুইটা ডিজিজ, ইম্পর্টেন্ট ডিজিজ আমরা যে দুইটা, যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি আমরা যেটাকে বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দুইটা কিন্তু ইম্পর্টেন্ট ডিজিজ। এই দুইটাই কিন্তু শীতকালে বেড়ে যায়। কেন? শীতকালে ওই যে ভাইরাল ইনফেকশনের প্রকোপটা বাড়ে, প্লাস বাতাসের মধ্যে অ্যালার্জেন বেশি থাকে, বাতাসটা ড্রাই থাকে, বাতাসের মধ্যে ডাস্ট বেশি থাকে। তাহলে এই ডাস্ট অ্যালার্জি অথবা অ্যালার্জেন যেগুলি থাকে, এটা যখনই তার বডিতে শ্বাসতন্ত্রের মধ্যে যায় তখনই সেটা ইরিটেট করে এবং এই শ্বাস বেড়ে যায়, ব্রঙ্কিয়াল অ্যাজমা এক্সাজারবেশন হয়, যেটা আগে কন্ট্রোল ছিল সেটা শীতকাল আসলে আনকন্ট্রোল হয়ে যায়, অথবা নতুন করে অনেকের কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয়। তাহলে এই যে বাচ্চাদের এগুলি মূলত কারণ হলো তার কোনো অ্যালার্জির সমস্যা আছে কিনা, সেটাই আগে দেখতে হবে। কোনো ডাস্টে তার অ্যালার্জি হয় কিনা, কোনো খাওয়া দাওয়া হয় কিনা। আর একটা হলো, এটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর একটা হলো তার যখনই কোনো ভাইরাল ডিজিজ হবে, যখনই কোনো ইনফেকশন হবে, তখনই তার শ্বাসকষ্টটা বেড়ে যাবে। আর একটা হলো তো জেনেটিক ফ্যাক্টর। সে তার আগে থেকে তার মা বাবা অথবা দাদা দাদির ক্লোজ রিলেটিভ যারা আছে তাদের আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অথবা এই ধরনের সমস্যাটা আছে, সেটা থেকে সে জেনেটিক্যালি পাওয়া গেছে। ইউজুয়ালি সাধারণত আমরা দেখি বাচ্চাদের 5 বছর বয়স পর্যন্ত থাকে, এরপরে খুব একটা আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যায়। তবু কেউর কেউ কিন্তু ভালো নাও হতে পারে, দেখা যায় যে এটা কন্টিনিউ করতে পারে। এবং এই ডিজিজগুলি যেটা আমরা বলি যে পুরোপুরি ভালো হবে না, কিন্তু কন্ট্রোল থাকবে। তাহলে এই কন্ট্রোল হওয়ার জন্য তাকে যে ড্রাগগুলি দেওয়া হবে, সেই ড্রাগগুলি সঠিক টাইমে এবং সঠিক সময় ব্যবহার করবে। প্লাস যেই আমরা যদি যখনই কোনো ইনসিডেন্স হবে, ভাইরাল ইনফেকশন হবে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, সেটা তাড়াতাড়ি চিকিৎসা করা লাগবে। কারণ ওটা যদি আমরা কন্টিনিউ করে, ওটা যদি তাড়াতাড়ি চিকিৎসা না করে, তাহলে কিন্তু তার এটা বেড়ে যাবে। আরেকটা হলো, এই বাচ্চাদেরকে আমরা যে বললাম ভ্যাকসিন, এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যদি দিই, তাহলে কিন্তু তাদের এই ইনসিডেন্সটা, এটা যে বারবার হচ্ছে, সেটাও কমে কিন্তু আসবে। অনেকটা কমে আসবে। এই জন্যই আমার অ্যাডভাইস হলো উনি একদম ভালো ইন্টারনাল মেডিসিন কেউর কাছে যাওয়া, অথবা অভিজ্ঞ অথবা রেসপিরেটরি মেডিসিন যে কোনো একজন কনসালটেন্টের কাছে গিয়ে ও বাচ্চার ব্যাপারে অ্যাডভাইস নেওয়া, উপদেশ নেওয়া ওনার জন্য ভালো হবে। জি, আপনি ঋতু পরিবর্তন জনিত রোগ নিয়ে বলছেন। তারপরে আমরা বলছিলাম আমরা যে কিডনি সিস্টেম, আমরা যেটা বলি, যেটা আমাদের মেইন বডির আমাদের ওয়াস্ট প্রোডাক্টগুলি বের করে দেয় কিডনি সিস্টেম। এই কিডনি সিস্টেমে কিন্তু দেখা যাচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অলরেডি আমাদের একজন শ্রোতা কিন্তু প্রশ্ন করেছেন, এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয় কেন? আমরা যে বললাম যে ওই শীতকালে আমরা জার্নি করি, আমাদের খাওয়া দাওয়া, পানি খাওয়া বা খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, পানি কম খাই শীতকালের জন্য। তাহলে এগুলির জন্য দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এই শীতকালে বেশি হয়। সাথে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সাথে পাইলোনেফ্রাইটিস হতে পারে, কিডনি স্টোনের পরিমাণ বাড়তে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বেড়ে যেতে পারে। তারপর আমরা নার্ভাস সিস্টেম, আমরা যেটা বললাম স্ট্রোক, এই স্ট্রোকটা কিন্তু বেড়ে যায় কেন? এই শীতকালেই কিন্তু ব্লাডের ভিসকোসিটি বাড়ে বলেই আমাদের দেখা যাচ্ছে ব্লাড প্রেশার বাড়ে। আমরা খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত হয়, ওষুধ ঠিকমতো খাই না, জার্নি করি, তখন কিন্তু এই স্ট্রোকের পরিমাণটা শীতকালে কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার বাড়তে পারে, ব্লাডের থ্রম্বোএম্বোলিজম বা এই জিনিসগুলি আমাদের বেশি হতে পারে। মাসকুলোস্কেলেটাল সিস্টেম। মাসকুলোস্কেলেটাল সিস্টেম, সেটা তো আমি বললামই, আমাদের অস্টিও আর্থ্রাইটিস, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের যত ডিজিজগুলি আছে সবগুলি, মাসেল স্টিফনেস, আমাদের মাসেল শক্ত হয়ে যাওয়া, মাসেল পেইন হওয়া। এরপরে আমাদের যে নিউট্রিশনের মধ্যে আমাদের যেটা আছে যে ভিটামিন ডি, কেন ভিটামিন ডিটা আমাদের শীতকালে কমে যায়? আমরা যেহেতু বললাম আমাদের সূর্যের আলো কিন্তু অতটা প্রখর হয় না, প্লাস ডিউরেশনটাও কমে যায়। ডিউরেশনটা কমে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে আমাদের সূর্যের আলো আমরা কম পাই বলে এই সময়টা আমাদের ভিটামিন ডির পরিমাণ কমে যায়। তাহলে ভিটামিন ডির পরিমাণ কমে যাওয়ার জন্য আমাদের যে সমস্যাগুলি হয়, তাহলে মেনলি হলো এই যে মাসেল পেইন, জয়েন্ট পেইন, এই জিনিসগুলি শীতকালে আমরা বেশি হয়ে যায়। জি, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আমাদের দেশে আমরা এই বছরের প্যাটার্নটা খেয়াল করলাম যে বেশ ডেঙ্গু চিকুনগুনিয়া বেশ হয়েছে। শীতকালে ডেঙ্গু বা চিকুনগুনিয়া এগুলো হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? আমরা এই গত কিছুদিন আগেও কিন্তু আমাদের চিকনগুনিয়া কিন্তু অনেক বেশি ছিল, এখন কিন্তু আমরা চিকনগুনিয়া খুব একটা পাচ্ছি না। আবার কিন্তু আমাদের এখন ডেঙ্গু বেড়ে যাচ্ছে।
এই যে থেমে থেমে, যেমন গতকালও আমাদের বৃষ্টি হলো, এই যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের ডেঙ্গুটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, এবং ইদানিং কিন্তু আমরা চিকুনগুনিয়া কমে গেছে কিন্তু আমাদের ডেঙ্গুটা আবার বেশি হচ্ছে। তাহলে এই ডেঙ্গু আমাদের যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু চিকুনগুনিয়াতে সমস্যা হলো সেটা মরবিডিটি বেশি, আমাদেরকে কষ্ট দিবে, কিন্তু ডেথ রেট আমাদের পরিমাণ অনেক কম। আমাদের জয়েন্ট পেইন হয়, মাসেল পেইন হয়, তাহলে আমরা রোগীরা দেখা যায় যে অনেক কষ্ট পায়। কিন্তু ডেঙ্গুতে যেহেতু একটু রিস্ক থাকে, আমাদের প্ল্যাটেলেট কমে যায়, ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, কার্ডিয়াক এফেক্টেড হতে পারে, জিআই সিস্টেম এফেক্টেড হতে পারে, লাংয়ে ফ্লুরাল রিফিউশন হতে পারে, পানি জমে যেতে পারে। তাহলে এই সব সমস্যাগুলি প্লাস সর্বোপরি আমাদের জিআই সিস্টেম থেকে ব্লিডিং টেন্ডেন্সি বা ব্লিডিং হতে পারে, চামড়ার নিচে ব্লিডিং হতে পারে, এই কন্ডিশনগুলি ব্রেনে ব্লিডিং হতে পারে। তাহলে এই কন্ডিশনের জন্য প্ল্যাটেলেট কমে যাওয়ার জন্য যে জিনিসগুলি হবে, শকে চলে যেতে পারে রোগী, তাহলে কিন্তু রোগীর ডেথ রেট কিছুটা হওয়ার সম্ভাবনা থাকে, যেটা চিকুনগুনিয়াতে অনেক অনেক কম, শুধু কষ্টটা বেশি। সেই জন্য আমাদেরকে এখন থেকে সচেতন হওয়া লাগবে। জি, আরেকটি বিষয়ে যে আপনি যেটি বলছিলেন যে জ্বর, বিভিন্ন ধরনের জ্বরে কিন্তু এই সময় হয়ে থাকে। সাধারণ সর্দি কাশি জ্বর, আবার কিছু ভাইরাস জ্বর, আবার ঠান্ডাজনিত জ্বর, আবার টাইফয়েড জ্বর, মানে বিভিন্ন ধরনের জ্বরের যে সিমটমগুলো আছে, এই জ্বরগুলো থেকে আসলে আমরা কিভাবে আমাদের দর্শকরা একটু মানে আলাদা করতে পারবেন যে এটা ভাইরাল, এটা মানে সর্দিজনিত? সর্দি জ্বর। মানে অনেক ক্ষেত্রে আসলে 2-3 দিনের জ্বর, হঠাৎ করে জ্বর আসলো আবার পরের দিনই চলে গেল, সে মানে আমাদের দর্শকরা ঠিক বুঝে উঠতে পারে না যে কি কি করবে, ধরনের এবং জ্বর এই এটা? এক ধরনের একদিনের জ্বরে ওনারা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফেলেন। তাই এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই জ্বরগুলোকে আসলে কিভাবে আলাদা করবে এবং কিভাবে বুঝবেন যে কোন জ্বরটার জন্য পরীক্ষাগুলো করতে হবে? যেমন আমি প্রথমেই বললাম, আমরা আমাদের কমন কোল্ডের জ্বরটা খুব অল্প পরিমাণে থাকবে, অথবা রুগী নাও বুঝতে পারে। তার হয়তো একটু হেডেক হলো, মাথা ব্যথা হলো, গায়ে একটু ব্যথা, অথবা মাসেল একটু পেইন, একটু নাকের সামান্য একটু সর্দি একদিন দেখলো, তারপরে আর নাই। এটা হলো কমন কোল্ড। একদিন বা 2 দিন, সর্বোচ্চ 7 দিন এভাবে শরীরটা একটু ম্যাজ করবে, ব্যথা থাকবে, খুব বেশি জ্বর থাকবে না। তাহলে এটা তারপরে সেই ভালো হয়ে গেল, তার কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে না, খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না, বা কোনো রকমের অন্য কোনো সমস্যা হচ্ছে না। এটা হলো কমন কোল্ড। আর যেটা আমরা ফ্লু যেটা বললাম, যে ইনফ্লুয়েঞ্জা যেটা আমরা কমনলি বলি ফ্লু, সেটাতে কি হবে, প্রথমেই জ্বর যখন উঠবে, প্রথম দিনেই রোগী বলবে আমার জ্বর 103-4, মানে প্রথম দিনেই সাধারণত এই জ্বরগুলো আসলে তারা ঘাবড়ে যান। ঘাবড়ে যান, জ্বর হবে অনেক বেশি পরিমাণ। তাহলে এটা হবে কি, সাথে মাথা ব্যথা, বা আমার সর্দি, নাকে একটু পানি পড়া, গায়ে ব্যথা, তারপরে হয়তো 1-2বার বমিটিং হওয়া, কোনো কোনো সময় 1-2বার হয়তো পাতলা পায়খানা হতে পারে, তাহলে জয়েন্ট পেন থাকতে পারে। তাহলে এটা হলো, প্রথমেই চিন্তা করবে যেহেতু এটা প্রথমেই 103-4, তাহলে এটা আমরা প্রথমেই চিন্তা করি এটা ভাইরাল। কারণ এর সাথে যদি রোগীর আগে থেকে গলা ব্যথা, সে একটু ঠান্ডা খেলো, ঠান্ডা খাওয়ার পরে তার গলা ব্যথা, তীব্র গলা ব্যথা, আগে গলা ব্যথা শুরু হলো, তারপরে তার এই জ্বরটা আসলো, তাহলে বুঝতে হবে যে টনসিলাইটিস, ফেরিনজাইটিস বা লেরিনজাইটিস, সেখান থেকে তার জ্বরটা হচ্ছে, তাহলে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব। কিন্তু এগুলি কোনো কিছুই নাই, হঠাৎ করে একটু গলা ব্যথা, এমনি কিন্তু নর্মাল ভাইরাল ফিভার কিন্তু একটু গলা ব্যথা হতে পারে। আমরা বলি যে একটু গরম পানি খান, একটু রং চা খান, আদা দিয়ে, লং দিয়ে, তাহলে কিন্তু ব্যথাটা কিন্তু চলে যায়। এই যদি চলে যায়, প্লাস আমরা যদি দেখি যে টনসিলটা অতটা লাল হয় নাই, অতটা ফুলে নাই, তাহলে কিন্তু আমরা রোগীকে আশ্বস্ত করি যে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই, আমরা অ্যান্টিবায়োটিক যত কম ইউজ করতে পারি। তাহলে ওই ক্ষেত্রে আমরা কী দিই, তার কোনো প্রস্রাবের ইনফেকশন নাই বা এরকম কোনো কিছু নাই, খুব বেশি কাশি নাই, কাশির সাথে কফ নাই, তাহলে আমরা এটাকে কি বলি, যে এটা বলি যে আপনার ভাইরাল ডিজিজ 5 থেকে 7 দিন থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 3 দিন 4 দিন পরে জ্বর আস্তে আস্তে কমে আসে। তাহলে আমরা কি বলি, আপনাকে প্যারাসিটামল খান, তবে অ্যাডিকুয়েট ডোজ, পরিমাণ মতো ডোজ যদি না হয়, আমরা একজন লোকের ওজন হলো 80 কেজি, তাকে আমি 500 মিলিগ্রাম দিলাম, তাহলে তো কোনো দিনে হবে না, তাকে আমি 1 গ্রাম দিতে হবে। তাহলে তার অ্যাডিকুয়েট ডোজ দেওয়া লাগবে, অ্যাডিকুয়েট ডিউরেশন, এবং ডোজটা ঠিক মতো দেওয়া লাগবে। তাইলে সেই ক্ষেত্রে রোগীদের মধ্যে একটা ইয়ে আছে যে যদি জ্বর 103-4 হয়, তাহলে আমাকে সাপোজিটরি ইউজ করতে হবে, ডোজ ইউজ করতে হবে। আসলে কিন্তু তা না। সাপোজিটরি হলো একটা পদ্ধতি বা একটা রুট। মুখে রোগী যদি বমি না হয়, সে যদি খেতে পারে, খালি পেট না থাকে, তাহলে মুখে খেলেও কিন্তু একই ধরনের কাজ হবে। তাকে যে একদম সাপোজিটরি দিতে হবে বা পায়খানা রাস্তা দিয়ে ইউজ করতে হবে, আসলে কিন্তু তা না। তাহলে এটা আমরা দিব। পরিমাণ মতো পানি খেতে হবে। পানির বলতে আমরা যে বলি খাওয়া স্যালাইন, প্রেশার যদি একটু কম থাকে, খাওয়া স্যালাইন খাবে, ডাবের পানি খাবে, লেবুর শরবত খাবে, রং চা খাবে, মোটামুটি হলো তরল খাবারটা সে বেশি পরিমাণে খাবে। তারপরে গাটা একটু মুছে দিবে, মাথাটা একটু ধুয়ে দিবে। যদি জ্বর 100 বা তার কম থাকে, তাহলে সে গোসলও করে ফেলতে পারে, কুসুম গরম পানি দিয়ে হালকা গোসল করে ফেললো, তাড়াতাড়ি গাটা মুছে ফেললো। ফ্যান স্লো করে দিতে পারে যেন জ্বরটা একটু করে কমে আসে।
কিন্তু যদি বেশি জ্বর থাকে 100, 101, 2, 3, 4 এরকম হয়, তখন সাধারণত আমরা গোসল নিষেধ করে আমরা বলি যে গাটা একটু মুছে দিবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, মাথাটা একটু ধুয়ে দিবেন। তার মানে আমার উদ্দেশ্য হলো সারফেস টেম্পারেচারটা যদি আমি একটু কমিয়ে রাখতে পারি, তাহলে রোগীর জন্য এটা ভালো হবে, রোগী বেটার ফিলিং করবে। এইভাবে 2 থেকে 3 দিন। আর যদি 7 দিনের, এই ক্ষেত্রে আমরা কি টেস্ট করব? তাহলে এই ক্ষেত্রে আমরা 3টা জিনিস প্রথমে চিন্তা করব, ডেঙ্গু কিনা, চিকনগুনিয়া কিনা, তারপরে জিকা ভাইরাস কিনা। আমরা এই 3টাই এখন আপাতত চিন্তা করি। টাইফয়েড নিয়ে আমরা এই সময় চিন্তা করি না। কেন? টাইফয়েডের জ্বরটা প্রথম সপ্তাহে একটু একটু করে বাড়বে, স্টেপ ল্যাডার পাতান। প্রথম দিন আমরা মই যেরকম আস্তে আস্তে উপরের দিকে উঠে, প্রথম সপ্তাহে একটু করে বাড়বে। সপ্তাহের শেষে গিয়ে এটা একটা স্টেট আসবে 102 বা 3, এটা আবার 1 সপ্তাহ কন্টিনিউ করবে 102। তারপরে সপ্তাহে গিয়ে আমরা আস্তে আস্তে কমে আসবে। যদি কোনো কমপ্লিকেশন না হয়, বলা হচ্ছে যে টাইফয়েড ফিভার রোগীর যদি বডি রেজিস্ট্যান্স ভালো থাকে, সেলফ লিমিটিং ডিজিজ, এটা কিন্তু ভালো হয়ে যাবে। আর যদি কমপ্লিকেশন হয়, সেটা ট্রিটমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে 7 দিন পার হইলে আমরা তখন টাইফয়েডের পরীক্ষাটা করি যে টাইফয়েড কিনা বা অন্য কোনো রোগ কিনা। তাহলে আমরা সাধারণত 7 দিন পর্যন্ত অপেক্ষা করি। এই 7 দিনের মধ্যে এই 3টা ডিজিজের যে কোনো একটা হতে পারে। এরপরেও রোগী যদি দেখা যায় যে 3টা পরীক্ষা করতে গেলে রোগীর জন্য অনেক সমস্যা, তখন আমরা বলি যে ঠিক আছে, আপনার চিকনগুনিয়ার পরীক্ষা দরকার নাই, জিকা ভাইরাস আমাদের দেশে খুব একটা এখন নাই, আপনি শুধু ডেঙ্গুর পরীক্ষাটা করেন। কারণ 2টার ট্রিটমেন্টের মধ্যে একটু ভেরিয়েশন হবে। সবগুলির জন্য প্যারাসিটামল দেওয়া যাবে, কিন্তু চিকনগুনিয়াতে জ্বরটা, পেইনটা, জয়েন্ট পেইন, মাসেল এক পরিমাণ অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যানাসাইডে ইউজ করতে হয়, তাহলে অ্যানাসাইডে দিতে গেলে আমাদের কিন্তু ডেঙ্গু ফিভারটা এক্সক্লুড করতে হবে। এই জন্য আমরা প্রথমেই ডেঙ্গুটা করে ফেলি। রোগীদেরকে বলে যে ঠিক আছে, আপনার অত পরীক্ষা করার প্রয়োজন নাই, শুধু ডেঙ্গু টেস্টটা করেন। তাহলে ডেঙ্গু টেস্টটা করে আমরা ডেঙ্গুর যদি না থাকে, তখন আমরা আশ্বস্ত হয়েছি ঠিক আছে, তার ডেঙ্গু নাই, তার চিকনগুনিয়া হতে পারে। তখন তাকে আমরা, যদি রোগীর খুব বেশি তীব্র পেইন হয়, প্যারাসিটামল না হয়, তখন আমরা সেই ক্ষেত্রে অ্যানাসাইডি আমরা দিতে পারি। তবে সবচেয়ে নিরাপদ হলো প্যারাসিটামল অ্যাডিকুয়েট ডোজে ব্যবহার করা। জি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়ার একটা প্রবণতা আমাদের অঞ্চলে ছিল, বর্তমানে এটি অনেক কমে এসছে। ম্যালেরিয়ার কি অবস্থা, এর সম্পর্কে একটু জানতে চাই। ম্যালেরিয়া কিন্তু এখন আমরা অনেক কম পাই, আমরা কিন্তু খুব কমই পাই। এটার একটা কারণ হলো ম্যালেরিয়া আমাদের দেশে অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে, এবং দ্বিতীয়ত হলো আমাদের উপজেলা লেভেলে কিন্তু ম্যালেরিয়ার ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে। ডায়াগনোসিস যেমন হচ্ছে, ট্রিটমেন্টও কিন্তু অ্যাভেলেবল উপজেলা লেভেলে, যার জন্য ম্যালেরিয়া কিন্তু আমাদের আগে যেরকম আমরা টার্সিয়ারি কেয়ার হসপিটাল বা বড় বড় হসপিটালে ম্যালেরিয়ার রোগী পেতাম, এখন কিন্তু খুব একটা অতটা পায় না, যদি না অত বেশি জটিলতা। এটা কিন্তু উপজেলা লেভেলেই ম্যানেজ হয়ে যাচ্ছে। প্লাস প্রিভেন্টিভ থেরাপি, এই যে মসকুইটো নেট ইউজ করছে তারা, প্লাস এবং ডায়াগনোসিসও উপজেলা লেভেল হয়ে যাচ্ছে, সাথে সাথে আর্লি ট্রিটমেন্ট। এবং এটার জন্য দেখা যাচ্ছে ম্যালেরিয়া কিন্তু এখন অনেক কমে গেছে আমাদের। জি, শীতকালে আরেকটি প্রবণতা যেটি দেখা যায়, সেটি হচ্ছে যেহেতু পানির চাহিদাটা অনেক কম থাকে, অনেকের মধ্যে ইউরিন ইনফেকশন, আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছিলেন, এই ইউরিন ইনফেকশনটা বেড়ে যায়। এই ইউরিন ইনফেকশনটা রিকভার করার জন্য আসলে কি কি করা প্রয়োজন? শুধুমাত্র পানিই তো নয়, আরো কিছু অন্য আনুষঙ্গিক, তাহলে এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমেই আমাদের বিশেষ দেখতে করে হবে টয়লেট যে হাইজিন সম্পর্কে একটু, মহিলাদের যারা তারা তো আসলে শপিং মল বা বিভিন্ন জায়গায় যান, তো অনেক সময় দেখা যায় যে অবস্থাটা আসলে সুখকর নয়, সেই ক্ষেত্রে ওনারা অনেক ক্ষেত্রে প্রস্রাব চেপে রাখেন। তো এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। ইউরিনের ইনফেকশন যদিও আমাদের পুরুষের তুলনায় মহিলাদের ইনফেকশনটা একটু বেশি হয়। এটা বিভিন্ন কারণ, প্রথমে কারণ যেটা শর্ট ইউরেথ্রা, যেটা ওটার কারণেই, এবং আমরা যে টয়লেট ইউজ করি, টয়লেটের ইউজের ঠিকমতো না হওয়ার কারণে, বা আমরা পানি ইউজ করি সেটা ঠিকমতো ইউজ না করার কারণে, প্লাস অপরিষ্কার আমাদের সময় যে মহিলাদের যে ইয়েগুলি হয় মান্থলি, সেটার যদি আমরা যে অপরিষ্কার কাপড় ইউজ করি বা বিভিন্ন জিনিস ইউজ করি, সেটা থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে। প্লাস যদি বয়স্ক মহিলা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনার ডায়াবেটিস আছে কিনা, আদার্স কোনো কোমরবিডিটি আছে কিনা, যদি ক্যান্সার থাকে, কিডনি ডিজিজ থাকে, ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ খায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্লাস এই যে কিছু ব্যাড হ্যাবিট যেটা বললেন, যে শপিংয়ের জন্য গেলাম, অনেকক্ষণ প্রস্রাব ধরে রাখলাম, এই যে প্রস্রাব ধরে রাখার জন্য সাধারণত ইউরিনারি ব্লাডার কিন্তু স্টেরাইল। তাহলে আমরা যদি এই অ্যাসেন্ডিং ইনফেকশনটা যদি ইউরিনারি ব্লাডে আমরা ইউরিন ধরে রাখি, তাহলে ইউরিন ইজ এ গুড সোর্স অফ মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া। তাহলে সেই ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রথমে ব্লাডার হবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং কিডনি পর্যন্ত ইনভলভমেন্ট হতে পারে। তাহলে আমাদের এই অভ্যাসগুলি প্রথমেই আমাদের বাদ দিতে হবে। দ্বিতীয়ত, যদি আমার ডায়াবেটিস থাকে, যদি আমাদের আর কন্ডিশন থাকে, তাহলে সেটাকে চিকিৎসা করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তারপর হলো আমাদের পরিমাণ মতো পানি খাওয়া। ইউজুয়ালি আমরা যেটা বলি 8 থেকে 10 গ্লাস পানি
প্রতিদিন 24 ঘন্টা আমাদের খাওয়া লাগবে। এই যে তাহলে শীতকালে তো পানির আর্জটা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে 8-10 গ্লাস পানি মেনটেন করাটা আসলে কিভাবে সম্ভব? যেমন যদি সকালে যদি নাস্তার পরে আমরা সাধারণত যেটা বলি যে ঘুম থেকে উঠে আপনি নাস্তা তৈরি করতে আপনার সময় লাগবে, আপনি 1 থেকে 2 গ্লাস পানি খেয়ে ফেলেন, তাহলে সেটা একটা হয়ে গেল। এরপর আপনি নাস্তা যখন খাবেন, নাস্তার পরে আপনি 1 গ্লাস খান। এরপর আপনি 10টা থেকে 11টা তখন যখন একটু নাস্তা খাবেন তখন আপনি চা খাবেন বা দুধ খাবেন, 1 গ্লাস পানি খান। তাহলে খাওয়ার পরে আবার দুপুরে খাওয়ার পরে দেখেন আমরা কিন্তু খাচ্ছি, তাহলে এর মধ্যে কিন্তু 1 গ্লাস 2 গ্লাস করে খেলে কিন্তু 8 থেকে 10 গ্লাস হয়ে যায়। শীতকালে যেহেতু আমাদের কম লাগে, কেন শীতকালে আমাদের সোয়েটিংটা কম হয়, ঘামটা কম হয়, এই জন্য আমাদের হয়তো 8 গ্লাস খেলে হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু 8 গ্লাস না 4 গ্লাসও আমাদের খাওয়া হয় না। আর গরমকালে কেন বেশি খাবো, যেহেতু আমাদের সোয়েটিং হয়ে যাচ্ছে, এই সোয়েটিং দিয়েই কিন্তু 1-2 গ্লাস কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি খাওয়া লাগবে। কেউ যদি বমিটিং হলো অথবা তার ডায়রিয়া হলো তখন তো তার আরও বেশি পরিমাণ খাওয়া লাগবে। তাহলে এই ইউজুয়ালি যদি এতটুকু আমরা খাই তাহলে কিন্তু আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে আমরা নিরাপদ থাকতে পারি। আর ইনফেকশন যখন হয়ে গেল এরপরে আমাদের দেশে প্রায় অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে আমাদের ইউরিনারি ঠিক একই কন্ডিশন। তাহলে ইউরিনের আমরা যখন অ্যান্টিবায়োটিক 1-2 বার হওয়ার পরেও যদি আমরা একই ধরনের অ্যান্টিবায়োটিক যদি বারবার খাই, যেটা হয়তো কাজ হচ্ছে না, ওই এরিয়ার জন্য ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে তো কাজ হবে না। তাহলে আমাকে করতে হবে, আমার অ্যান্টিবায়োটিক শুরু করার আগে আমাকে ইউরিন কালচার করে ফেলতে হবে। তাহলে কোন কোন অ্যান্টিবায়োটিকটা আমার জন্য সেনসিটিভ, সেই অ্যান্টিবায়োটিকগুলো যদি আমি দিই তাহলে ওটা কিউর হবে। জি। আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো আপনার কাছে। শীতকালে দেখা যায় যে ডায়রিয়ার যে প্রবণতাটা, অর্থাৎ ডায়রিয়া যখন হয় সেই ডায়রিয়া কিন্তু খুব সহজে বন্ধ হতে চায় না। ক্ষেত্র বিশেষে আমরা যেটা দেখি যে 2-3 দিনের মধ্যে ডায়রিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু এই শীতকালীন যে ডায়রিয়াটি হয় সেটি দেখা যায় যে 5 থেকে 6-7 দিন পর্যন্ত প্রলম্বিত Continue। থাকে। এর কারণ কি এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? ডায়রিয়া অনেকগুলি কারণ, যেমন আমরা যদি ফুড পয়জনিং বলি, তাহলে ফুড পয়জনিংয়ের ডায়রিয়া কি হবে, আমরা যে খাওয়াটা খেলাম সেই খাওয়ার মধ্যে আগের থেকে ইনফেকশন ওখানে ছিল, অথবা ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে সেখানে টক্সিন তৈরি, তাহলে টক্সিন টাইপ। তাহলে এটা হবে কি, এটা খাওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হবে, তাহলে 6 থেকে 8 ঘন্টা অথবা 12 ঘন্টা এর মধ্যেই কিন্তু তার ডায়রিয়া শুরু হবে, এই খাওয়ার ওই সময়ের মধ্যে। আরেকটা হলো, এই খাবার যতজন খেয়েছে সবারই কিন্তু এই ডায়রিয়াটা হবে, তাহলে এটা দিয়ে আমরা বুঝি যে এটা ইনফেক্টিভ টাইপ বাট টক্সিন টাইপ, যে টক্সিন তৈরি হয়েছে ওই খাওয়াতে, এই খাবার যতজনে খেয়েছে সবার ডায়রিয়া শুরু হলো এবং এটা আর্লি শুরু হবে। আর একটা হলো ইনফেক্টিভ টাইপ, তাহলে ইনফেক্টিভ টাইপ কোনটা, যেটা একটা অর্গানিজম খাওয়ার মধ্যে ছিল বা খাওয়ার মাধ্যমে আমাদের বডিতে ঢুকলো, এটাতে বডিতে যাওয়ার পরে ইন্টেস্টাইন দিয়ে এটা আমাদের ব্লাডে যাবে, এটা বাইরে ইয়ে করবে, আমার রক্তের মধ্যে এটা ছড়াবে, এটা পলিপারেশন হবে। ইনফেকশনটা করতে 1-2 দিন অন্তত সময় লাগবে, 24 ঘন্টা 48 ঘন্টা, তারপরে আমাদের ডায়রিয়াটা শুরু হবে। তাহলে এই ইনফেকশনটা যেটা হলো এটা যতক্ষণ কন্ট্রোল না হবে ততক্ষণ তার ডায়রিয়াটা চলতে থাকবে। এর সাথে তার যদি আগে থেকে অন্য কোনো ডিজিজ থাকে, তার দেখা যায় যে আইবিএস আছে বা অন্য কোনো রোগ আছে, তাহলে সেগুলি যদি আমরা ট্রিটমেন্ট না করে, তার যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলে তো এটা সহজে ডায়রিয়াটা ঠিক হইতে অনেক সময় লাগবে। তার যদি ডায়াবেটিস থাকে, বডি ইমিউনিটি কম, তাহলে সেই ক্ষেত্রে ডায়রিয়াটা সময় লাগবে। আরেকটা হলো অ্যান্টিবায়োটিক, আমরা যদি অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদের গাটে যে নর্মাল ফ্লোরাগুলি থাকে সেই ফ্লোরাগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে সেই ফ্লোরা যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে, অ্যাবনর্মাল ফ্লোরা যেগুলো বা অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া যেগুলি সেগুলি আপার হ্যান্ড নেবে, তাহলে সেগুলি যখন গাটে পলিপারেশন হবে, গাট যখন নর্মাল ফ্লোরা জায়গায় সেটা দখল করে নেবে, তখন কিন্তু আমাদের এই ডায়রিয়াটা সহজে ভালো হবে না। এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সাধারণত বলি, ওই যে আমরা একটা ইউজ করি যে ওই আমরা যেটা বলি বা গুড ব্যাক 3 এই ধরনের প্রোবায়োটিক্স, এই প্রোবায়োটিক্সগুলি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দিলে এখন কিন্তু ইদানিং ভালো ফল পাওয়া যাচ্ছে জি। প্রোবায়োটিক দেওয়ার পরে। জি, আরেকটি বিষয় যে শীতকালে চর্মরোগের সমস্যাটা অনেক বেড়ে যায়, চর্মের যে বিভিন্ন রোগগুলো এগুলো বেড়ে যায়, এগুলো কি ধরনের রোগগুলো হয় এবং এর থেকে পরিত্রাণের উপায়? শীতকালে আমরা যে প্রথমেই বললাম যে আমাদের কি হয়, এয়ারটা ড্রাই থাকে, হিউমিডিটি কম থাকে, সান রে কমে যায়, অর্গানিজমগুলি বেশি থাকে, তাহলে আমাদের শীতকালের প্রভাবে কি হয়, আমাদের স্কিনটা ড্রাই থাকে, স্কিনের যে সিক্রেশন সেই সিক্রেশনটা কমে যায়, স্কিনের যে নর্মাল যে সিক্রেশন সেটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিসাইডাল বা ব্যাকটেরিয়াস্ট্যাটিক বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে আমাদের স্কিন যখন খসখসে হয়ে যাবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে, সিক্রেশন কমে যাবে, তাহলে আমার স্কিন ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হলো যাদের একজিমা থাকে আগে থেকে, সেই একজিমার ওটা অ্যাগ্রাভেট করবে, বেড়ে যাবে। তারপরে আমরা এখন যে বলি স্ক্যাবিস,
এই ধরনের রোগগুলোই সাধারণত বেশি হয়। এরপরে স্কিনের আমরা যে শীতকালে কিছু কিছু রোগ হয়, যেমন স্কিন যখন ড্রাই থাকে তখন দেখা যায় স্কিনের ব্যাকটেরিসাইডাল অ্যাকশন বা এই জিনিসটা কমে যাওয়ার জন্য স্কিনে অনেক সময় লোমকূপ আমরা যেটাকে বলি ইনফেকশন বা কার্বাঙ্কেল এই জিনিসগুলি বেশি হয়, ফারাঙ্কেল এগুলি অনেক সময় দেখা যাচ্ছে শীতকালে বেশি হয়। যাদের ডায়াবেটিস থাকে, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, ওদের এই জিনিসগুলি আরও বেশি হয়। শীতকালে ফাঙ্গাসের আক্রমণ কি বেশি হয় স্বাভাবিকের চাইতে, না এই সময়টা যেহেতু ওয়েদারটা ড্রাই ফাঙ্গাসে থাকে? খুব একটা অতটা বাড়তে পারে যদি, যেহেতু আমাদের স্কিনটা ড্রাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটু বেশি পাই শীতকালে জি। ফাঙ্গাল আর ইনফেকশন। শীতকালে আরো কিছু রোগ যেমন মাম্পস, মিজেলস, এগুলো একসময় আমাদের বেশ ছিল। বর্তমানে ইপিআই এর কারণে দেখা যাচ্ছে যে এই ধরনের রোগগুলোর প্রবণতা অনেক কমে এসছে। এরপরেও আমরা মাঝে মাঝে দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে মাম্পস, মিজেলস হচ্ছে। তো এই ক্ষেত্রে কি করণীয়? এটা এটা দেখা যায় যে কন্ডিশনটা এমনই যে যেই সময়টাতে এই মাম্পস রোগটা হয়, দেখা যায় যে ভাইরাসটা ছড়িয়ে গেছে এবং তখন আমরা রিপিটেডলি মাম্পস রোগীগুলি পাই। এবং সবসময় কিন্তু এটা হয় না। ওই ভাইরাসের প্রকোপটা যখন যে বেশি হয়ে যাবে, ওটার পলিপারেশন হবে, এক জায়গা থেকে অনেক জায়গায় এটা স্প্রেড হবে, কারণ মাম্পস কিন্তু স্প্রেড হয় কিন্তু এটা ভাইরাস। তাহলে এই দেখা যায় যে এক ফ্যামিলিতে একজন থেকে অনেকেই কিন্তু এফেক্টেড হয়। তাহলে বাম্পসে আমরা সাধারণত যেটা পাই, আমাদের এখানে একটা প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের সিক্রেশন, আমরা যখন খাওয়াটা মুখে দিই বা কোনো মুখরোচক খাওয়ার শব্দ শুনি অথবা কোনো কানে শুনি, তখন আমাদের, বা আমরা অনেকে বলি না তেঁতুল খাওয়া, তাহলে আমাদের কি সিক্রেশন হয়। তাহলে এই সিক্রেশন এখানে অনেকগুলি গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের কানের নিচেই থাকে। এই প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু হলো এই ভাইরাস দিয়ে এফেক্টেড হয় মাম্পস। এবং এই মাম্পস যখন হবে, প্রথমে একদিকে হতে পারে, দুই দিকে কিন্তু হতে পারে। তীব্র ব্যথা হয়, রোগী কি বলবে আমার এখানে ফুলে গেছে, রোগীরা অনেক সময় বলে এটা আমার টনসিল কিনা। আসলে কিন্তু টনসিল তো অনেক ভিতরে, গলার ভিতরে, টনসিল বাইরের দিকে কখনো বোঝা যাবে না, হা করলে আমরা বুঝতে পারবো, কিন্তু মাম্পসটা কিন্তু বাইরের দিকে হবে, কানের নিচে এখানে ফুলে গেছে, মুখের শেপটাও চেঞ্জ মুখের শেপটা চেঞ্জ হয়ে যাবে, কানের নিচে এখানে ফুলে গেল, একদিকে হতে পারে, একদিক থেকে দুই দিকে হতে পারে। হা করতে তার সমস্যা হবে, কারণ হা যখন করবে, এটা নড়াচড়া করবে, তখন তার পেইন হবে এবং তীব্র পেইন হয়। রোগী কয়েকদিন কিন্তু দাঁত সে খাওয়া দাওয়া, শক্ত খাবার ঠিক মতো খেতে পারে না, তীব্র ব্যথা হয়, সাথে জ্বর থাকবে। এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব একটা কিন্তু রোল নাই। আমরা ওই যে সিমটোম্যাটিক, যে প্যারাসিটামল দিলাম, অ্যান্টিহিস্টামিন দিলাম, তাহলে এগুলিতেই কিন্তু প্লাস কিছু আমরা মেসেজ দিই যেন ওখানে যে সিক্রেশনটা হবে, এই সিক্রেশনটা যেন বের হয়ে চলে আসে, সিক্রেশন যেন কন্টিনিউ থাকে। তাহলে এই ধরনের ট্রিটমেন্ট আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিলেই কিন্তু রোগী ইমপ্রুভ করে যায়। যে সম্ভবত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার বয়স 68। সমস্যা? সমস্যা হচ্ছে আমার এখন থেকে 8-9 বছর হলে আমার পোস্টেড গ্রান্টেড রোগ আছে। পোস্টেড গ্রান্টেড। জি, 8-9 বছর আপনার প্রোস্টেটের কি সমস্যা? পোস্টেড গ্রান্টেড পোস্টেড গ্রান্টেড একটা রোগ আছে না? জি, আপনার প্রোস্টেটের সমস্যা বোধহয় 8-9 বছর ধরে, এটি কি বলতে যাচ্ছেন? আমি খাইতেছি কম্বোম্যাক্স এবং নিউরোবি, এই 8-9 বছরে খাইতেছি। এখন এটা কি চেঞ্জ করতে হবে কিনা এটা? আপনার ওষুধগুলোর নাম আবার একটু উল্লেখ করুন। কম্বোম্যাক্স এবং নিউরোবি। হ্যাঁ, এই দুটো খাইতেছি 8-9 বছর হলে। এখন এটা চেঞ্জ করতে হবে কিনা? জি, আপনি কি রিসেন্টলি আপনার প্রোস্টেটের কোনো আল্ট্রাসোনোগ্রাফি বা কিছু করিয়েছেন? না, এর ভিতরে কিছু করিনি। ওই যে সে আগর থেকে 8-9 বছর আগে যেটা দিছে ওটাই খাইতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এখন এটা কি করা যায়? আপনার কি ঘন ঘন প্রস্রাবের কোনো সমস্যা আছে এই মুহূর্তে? হ্যাঁ আছে, একটু হয়, মাঝে মধ্যে ঘন ঘন মানে হয়, প্রস্রাব পানি গেলে ঘন ঘন প্রস্রাব হয়, জি, পানি গেলে ঘন ঘন প্রস্রাব হয়। ঠিক আছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। আচ্ছা, ঠিক আছে। জি, ভদ্রলোক বলছেন যে উনার বয়স 60, 8-9 বছর ধরে উনার প্রোস্টেটের একটা সমস্যা। তো উনি দীর্ঘদিন ধরে কম্বোম্যাক্স এবং নিউরোবি খেয়ে যাচ্ছেন। তো উনার জন্য আসলে কি পরামর্শ থাকবে? উনার কিন্তু ঘন ঘন প্রস্রাবের সমস্যাটিও আছে এবং উনি বোধহয় আর সে যে অনেকদিন আগে আল্ট্রাসাউন্ড করিয়েছেন, এরপরে আর কোনো মানে আপডেট করেননি, অর্থাৎ এই সময় তো একটু মনে হয় পরীক্ষা করা প্রয়োজন। যাই হোক, আপনার কাছে আমরা যেটা বলি যে প্রোস্টেটের মধ্যে অনেকগুলি জিনিস কম্বিনেশন আছে, যেমন ফাইবার আছে, মাসেল আছে, গ্ল্যান্ড আছে। তাহলে আমাদের এখানে গ্ল্যান্ডটার পরিমাণেই কিন্তু অনেক বেশি। এই গ্ল্যান্ডটা যখন বড় হয়ে যায়, তখন এটা আমাদের যেই প্রস্রাবের নলটা দিয়ে, যেটা দিয়ে আমাদের ইউরিনটা বের হয়ে আসে, এটা যেহেতু ব্লাডারের জাস্ট নিচেই থাকে,
তাইলে মাঝখানের ওই লোবটা যদি আমার গ্ল্যান্ডটা বড় হয়, তাহলে আমার ওখানের নলটার উপরে যখন প্রেশার দিবে তখন আমার প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। উনি এখন যেই কম্বোম্যাক্স যে ওষুধটা খাচ্ছেন, এটা খাওয়ার উদ্দেশ্য হলো আমার ওই যে গ্ল্যান্ডটা বড় হয়ে গেল, সেই গ্ল্যান্ডটাকে ধরে রাখা, যেন এটা বড় না হয়, এটাকে কন্ট্রোল করে রাখা। কিন্তু তারপর কিন্তু আরও কিছু ব্যাপার আছে, যেমন প্রোস্টেট, এটা হলে একটা যে নর্মাল, এটাকে আমরা বলি বিনাইন প্রোস্টাটিক হাইপারট্রফি। কিন্তু আরেকটা ব্যাপার আছে, প্রোস্টেট অনেক সময় কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে ক্যান্সার হয়ে প্রোস্টেট বড় হতে পারে, এটা কিন্তু অনেক দিন সময় লাগে। সেই জন্যই ওনার দ্রুত একটা আলট্রাসোনোগ্রাফি করা বা একটা ইউরোলজিস্টের সাথে দেখা করা, যে এটা ওইদিকে কোনো কিছু যাচ্ছে কিনা, যেহেতু ওনার বয়সও বেশি। কারণ ওটা একবার হয়ে গেলে তখন তো একটা অনেক বড় সমস্যা। এই যে ওনার আর জন্য যদি পরামর্শ পরামর্শ হলো ultrasonography। একটা ইউরোলজিস্ট একজন দেখা করা, ওনার সাথে দেখা করে উনি যে অ্যাডভাইসটা দিবেন সেভাবে ওনার করা, ব্যবস্থা নেওয়া। আর একটা যেটা বললো যে উনি অনেক দিন থেকে ভিটামিন খাচ্ছেন, এই ভিটামিনটা যদি আমাদের বডিতে না কমে যায়, ডিফিসিয়েন্সি না হয়, তাহলে অনেক দিন ভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন রোল বা কোনো যুক্তি নাই। আমরা যেটা বলি যে আপনি যদি ভিটামিনের পরিমাণও শরীরে বেশি হয়, সেটাও কিন্তু আমরা সমস্যা করতে পারে, যেমন জি। হেডেক করতে পারে, বমিটিং করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা। সুতরাং বেশি ভিটামিন খেলে, বেশি ক্যালসিয়াম খেলে যে ভালো তা না। যতক্ষণ প্রয়োজন অতক্ষণ খাবো, আমার বডিতে যদি প্রয়োজন না হয় আমার এটা খাওয়ার কোনো প্রয়োজন নাই। জি, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, তবে আপনার কাছে শেষ প্রশ্ন, এই শীতকালে সুস্থ থাকার জন্য আমাদের কি কি করা প্রয়োজন, খুব সংক্ষেপে যদি তাহলে বলতেন। প্রথমেই আমাদের যেটা প্রয়োজন, আমরা হ্যান্ড হাইজিন, হাত ধোয়া, যে কোনো কিছু খাওয়ার আগে বা যে কোনো খাবার তৈরি করার আগে আমাদের হাতটা ভালো করে ধোয়া, অথবা আমরা স্যানিটাইজেশন যে ইয়েগুলি আছে সেই ফ্লুইড লিকুইডগুলি দিয়ে হাতটা স্যানিটাইজ করা, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যাদের আগের থেকে সমস্যা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, হার্টের সমস্যা আছে, তারা খুব বেশি ঠান্ডার মধ্যে বের না হওয়া, এবং বের যদিও হন তারা অন্তত মাস্ক ব্যবহার করা, যাতে ঠান্ডাটা অনেক বেশি পরিমাণ কম লাগবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের পরিমিত হওয়া, আমাদের ড্রাগগুলি নিয়মিত ব্যবহার করা, এবং শীতকাল আসার আগে আমরা আমাদের যেই ডাক্তারকে আমরা আগেই দেখাচ্ছি ওনার সাথে একটু কনসাল্ট করা, কিভাবে ওনার লাইফ স্টাইলটা চেঞ্জ করবে, কিভাবে ওনার ওষুধগুলি চলবে, সেই ব্যাপারে একটু নিয়ম মেনে চলা। এবং শীতকালে আমরা যে খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে দিই, আমরা শীতকালে অনেক রকমের মুখরোচক খাওয়া খাই কেন, যে হজম হয়, ভালো হয়, আসলে কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোল করে রাখা। তাহলে এইভাবে যদি আমরা চলি বা আমরা যদি কন্ট্রোল করি, নিয়মিত এক্সারসাইজ করি, আমাদের খাওয়াগুলি কন্ট্রোল করি, আমরা হাইজিন, হ্যান্ড হাইজিন, ফুড হাইজিন মেনটেন করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সাথে আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঋতু পরিবর্তনজনিত মেডিসিন সমস্যা নিয়ে কথা বলছিলাম ডাক্তার গোলাম ফারুক, সহযোগী অধ্যাপক, মেডিসিটি মেডিকেল কলেজের সাথে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফিজ।